তাহলে আমি জানি না, ও আমাকে বলেছে অ্যাপ্রুভ করে দেবে ঢুকে গেলেই। আমি যাই হোক, মনে হচ্ছে ঢুকে গেছি। দেখতেও পাচ্ছি দুজনকে। আমি তাহলে একটু শুরু করে দিই। আমার শরীর কদিন ধরে খুব খারাপ যাচ্ছিল। যাই হোক, আজকে অনেকদিন ধরে আসবো ভেবেছি, আর আজকে বলেছি আসবো, না আসলে তো ঠিক হয় না, মানে ঠিক হয় না ব্যাপারটা। যাই হোক, আমরা যে এই গ্রুপে যে ব্যাপার নিয়ে আমরা আলোচনা করি, এখন তো সব কিছু নিয়েই করি, আমরা শুধু মানে ভূত বা আত্মা এইসব নিয়ে নয়, আমরা তো অনেক কিছু নিয়ে আলোচনা করি। যেমন আমাদের অলৌকিক কিছু জিনিস, এগুলো সব কিছুই আমাদের এইসব নিয়েও আলোচনা হয়। আমি আজকে যেই কথাগুলো মানে যেই কতগুলো ঘটনা বলবো, সেগুলো হচ্ছে মানে একদম কারোর কাছ থেকে শোনা এবং তাদের জীবনে ঘটেছে, এবং তারা খুব কাছাকাছির লোক, এবং তাদের সঙ্গে তার যাদের ঘটনা বলা হয়েছে তার সঙ্গে তার অ্যাটাচমেন্টটাও রয়েছে। মানে ভুলভাল বা কোনো ইয়ে না, মানে যারা শুনে মানে তাদের খুব কাছের লোকের কাছ থেকে শুনেছে, এরকম ইয়ের কাছেই। হ্যাঁ, অনেকদিন পর শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না, অনেক কিছুই ভুগলাম আর কি। যাই হোক, অ্যাপ্রুভ হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। তা সেই সব নিয়ে আর কি গল্পগুলো, মানে এই ঘটনাগুলো বলবো। আমরা যে মনে করি যে আত্মা মানে যে খুব ভয়ঙ্কর বা সে ক্ষতি করতে পারে, সবসময় সেটা হয় না। সবসময় যে আত্মা ক্ষতি করে তা নয়, আত্মা অনেক সময়ই আবার ভালোও করে, অনেক ক্ষেত্রেই ভালো করে। আবার কিছু কিছু জায়গা আছে তারা একটু অনেক বছর ধরে এমনভাবে সেই জায়গাগুলো পড়ে রয়েছে যে তারা বাইরের কোনো মানুষজন, জীবন্ত কিছু তারা পছন্দ করে না। তারা ওইভাবে একদম মানে নীরবতা এবং একেবারে ওইভাবেই থাকতে পছন্দ করে। তাদের যদি গিয়ে কেউ ডিস্টার্ব করে, তখন তারা হয়তো ক্ষতি করতে পারে বা চেষ্টা করতে পারে। না হলে আত্মা মানে সবসময় সব আত্মা ক্ষতি করে না। যাই হোক, সেই সব নিয়েই অনেক ঘটনা কয়েকটা আমি বলবো, যে আত্মা যে তার কৃতজ্ঞতা জানাবার জন্যও ফিরে আসে, যে এরকম ঘটনাও আছে। মায়া, কৃতজ্ঞতা এগুলো থাকলে আত্মারা যে ফিরে আসে। আজকে প্রথমে আমি একটা যেটা বলবো, সেটা আমার একদম রোজই তার সাথে দেখা হচ্ছে, সেই আমাকে ঘটনাটা বলেছে তার নিজের জীবনে, এবং একদম তার এবং তার মায়ের সাথে একসঙ্গে ঘটা যে ঘটনা। সে মেয়েটি যাচ্ছিল হচ্ছে তার মামার বাড়িতে, এবং সেটা তখন সে খুব ছোট তার মা বাড়িতে যাচ্ছিল, তাও অনেক বছর আগের কথা। এবং সেটা গ্রামের দিকে। এবার যেতে যেতে তাদের সন্ধ্যা হয়ে যায়, এবং বৃষ্টি বেশ কালো করে বৃষ্টি আসে। এবার কিছু দূর যাচ্ছে, ওই জল কাদার মধ্যে দিয়ে, গ্রামের রাস্তা যেরকম হয় আর কি, এখনকার গ্রামের রাস্তা নয়, অনেক বছর আগেকার, এবং সেটা তখনও সেরকম ভাবে উন্নত হয়নি। সেই রকম একটা রাস্তা দিয়ে যাচ্ছে তারা। এবার যেতে যেতে তারা দেখছে যে ওরই মায়ের, অনেক বছর পর তো দেখা হয়, এখন গ্রামে অত দূরে যাওয়া হয় না, সব সময় হতো না তখনকার দিনে। মায়ের বা বাবার সঙ্গে দেখা করা আগেকার দিনে এতটা ইয়ে ছিল না, সহজ ছিল না। তা যারা বিশেষ করে গ্রামে থাকতো তাদের তো হতোই না। তা সেইভাবে ও অনেকদিন পরই যাচ্ছে। তখন যেতে যেতে তখন দেখি যে ওর মায়ের এক বান্ধবী দাঁড়িয়ে আছে। তখন ওর মা বলল যে কেন, আমার কথা আমি যে বলছি এগুলো শুনতে পাচ্ছ তো? শুরু করে দাও লিখেছো গীতাদি। আমি শুরু করে দিয়েছি, কিন্তু আমি কিন্তু বলছি, শুনতে পাচ্ছ নিশ্চয়ই, মনে হচ্ছে শুনতে পাচ্ছ। আমি তো বলতে শুরু করেছি। তারপর ওই অনেক বছর পর দেখছি যে এরকম ওর মায়ের এক বেশ কাছের বান্ধবী সে দাঁড়িয়ে রয়েছে। তখন বলছে সে যে, কিরে এই বৃষ্টির মধ্যে বাচ্চাটাকে নিয়ে এভাবে যাচ্ছিস, এই বৃষ্টি কাদায়, কেন আগে বেরোতে পারিসনি, বা এরকম বা অপেক্ষা করতে পারতিস, যা আস্তে আস্তে যা। তারপরে ওরা আস্তে আস্তে বাড়ি চলে গেল। তখন
বাড়িতে গিয়ে এরকম বললো, জানো মা এরকম বৃষ্টি টিষ্টি, বলতে বাবা কেউ তোর মা তাড়াতাড়ি করে সে মানে খুবই তো খুশি হয়, কারণ খুশি হয়েছে, মেয়ে এসেছে, নাতনি এসেছে তার মা আর কি, তখন খুব তাদের তাদের যত্ন করে মুছিয়ে টুছিয়ে দিয়ে বসিয়েছে। এবার তখন ওর মা বলছে যে মা জানো ওকে দেখলাম, তার নামটা আমি ঠিক মনে নেই, ওকে দেখলাম, আমাকে বলছে যে এরকম কেন এই বৃষ্টির মধ্যে এভাবে যাচ্ছিস, আর একটু আগে আসতে পারতি, বা এই বৃষ্টির মধ্যে বেরিয়েছিস কেন, আমাকে এসব বললো, যা ঠিকঠাক করে যা। তা তখন ওর মা বলছে তুই কার কথা বলছিস, বলছে যে এরকম ওর কথা বলছি। তখন বলছে যে ও তো মারা গেছে এই 3-4 দিন হলো। তখন বলছে যে তাই নাকি, তুমি কি বলছো, ও তো স্পষ্ট দাঁড়িয়ে রয়েছে, আমার সঙ্গে কথা বললো, আমি দেখলাম আমি দেখলাম ওকে, ওই দাঁড়িয়ে রয়েছে আর আমার সাথে কথাও বললো। তখন বলছে যে যাকে যা দেখেছিস, তারপরে তো ওর মা যা যা করার সব এই লোহা টোয়া করা, সমস্ত নিম পাতা ওইসব দিয়ে যা মুঠটা তো যাই হোক করার করলেন ওর মা। এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে তার নিজের একদম, মানে ও ছোট ছিল যে আমাকে বলেছে গল্পটা, একদম তার নিজের জীবনের গল্প, কিন্তু অনেকদিন আগের কথা, অনেক বছর আগের কথা, অন্তত তাও 35-40 বছর আগের কথা। গ্রাম তখন এমন গ্রাম যে তখন আরো অনেক ইয়ে ছিল, তবে সেটা কোনো কথা নয়, আত্মা যে এসে বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিল সেটাই হচ্ছে কথা, কেন তখন ওর সঙ্গে দেখা করবার জন্যই ও হয়তো সেখানে দাঁড়িয়েছিল। আচ্ছা বলো কেমন লাগলো গল্পটা, শুনতে পেয়েছো কিনা ঠিক মতো, বুঝতে পারছি না তো, আমি তো অনেকদিন পর এসছি, এবার তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, আমি তো কিছুই বুঝতে পারছি না। গল্পটা বলো তো কেমন লাগলো, তাহলে তো বুঝবো তোমরা শুনেছো বা কিছু শুনেছো তাহলে, বা শুনতে পেয়েছো, গল্পটা কেমন লাগলো বলো। কেউ একটু বলো গল্পটা কেমন লাগলো, আমি তাহলে পরের গল্প বলবো। তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা আমি তো বললাম একটা গল্প, তোমরা কি এটা শুনেছো, কেমন লাগলো বলো, এটা কিন্তু একদম সত্যি ঘটনা, আর আমি একটু সত্যি একেবারে ঘটেছে কারোর সাথে, বা কারোর দাদু হোক, কারো দাদুর কেউ হোক, বা কারোর কাকা হোক, এই হোক, কারোর মানে বিশেষ বন্ধু হোক, এরকম তাদের সাথে ঘটেছে, এগুলো বলতে আমার খুব ভালো লাগে, আমার শুনতেও সেগুলো খুব ভালো লাগে, মানে একটা অনুভব হয় যে হ্যাঁ আত্মা সত্যি তালে আছে, মানে এটা গল্প নয়, এটাই আমার সবচেয়ে বেশি মনে হয় এগুলো শুনলে আর কি। তা তোমরা এই যে গল্পটা বললাম এটা শুনেছো তো, এবার আমাকে বলো কেমন লাগলো গল্পটা, তাহলে আমি বুঝবো তোমরা শুনেছো কিনা। আচ্ছা গীতাদি বলেছে ভালো লাগলো, ঠিক আছে, তার মানে তোমরা শুনতে পাচ্ছ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এবার আরেকটা বলি, সেটা হচ্ছে এখানেও হচ্ছে দুই বন্ধু, মানে তারা একসঙ্গেই পড়াশোনা করেছে, গ্রামেই থাকতো, একসঙ্গে পড়াশোনা করেছে দুই বন্ধু, একজন প্রথমে এরা দুজনেই বিয়ে পাশ করে একসাথে, তারপরে মানে তখনকার দিন, মানে অনেক দিন আগের কথা, এটা হচ্ছে একজনের দাদুর কাকা এরকম আর কি, মানে প্রচুর অনেক বছর আগের কথা বলছি, সে দাদুর কাকা যে সে তার দাদুর কাছ থেকেই গল্পটা শুনেছিল, মানে ঘটনাটা শুনেছিল। তা এটা হচ্ছে যে দুজন ছিলেন, দুজন বন্ধু, খুব ভালো বন্ধু, এবার তারা বিয়ে পাশ করেছেন, এবার একজন পড়লেন ল পড়তে গেলেন, আর একজন অন্য কি সমস্ত পড়ে টোরে আরো কিছু পড়ে টোরে ইয়ে করলেন, মানে শিক্ষকতা করতে চলে গেলেন, এরকম ভাবে তারপর আর তাদের খুব একটা যোগাযোগ ছিল না, দেখাও হতো না কেউ, মানে একজন বোধহয় দুজনেই চলে এসেছিল শহরে, কিন্তু যোগাযোগটা তাদের থাকেনি, মানে বিচ্ছিন্ন হয়ে যায় আর কি তারা। তা এবার একদিন হয়েছে কি, ওদের দুজনের মধ্যে মানে যিনি ওই মানে ল পড়ছিলেন তার সঙ্গে আর দেখা হয়নি, তারপরে আরেকজন যিনি ইয়ে করছিলেন, টিচারি করছিলেন, তা পরে শোনা যায় যে সে নাকি একটা ভালো পোস্টে চাকরি পায়, এবং তারপর টিচারি ছেড়ে দিয়ে সে একটা ভালো পোস্টে চাকরি পেয়েই, মানে গভর্নমেন্ট চাকরি পেয়েই সে চলে যায় ওটা টিচারি ছেড়ে। এবার তারপর তার পোস্টিং হয় একটা বেশ মানে প্রত্যন্ত গ্রাম বলা যায়, এখনকার দিনে প্রত্যন্ত গ্রাম খুব কম আছে, কিন্তু তখনকার দিনে সেটাই বেশি ছিল। তা সেরকম এক জায়গায় একটা গ্রামে তার
ট্রান্সফার হয়, এবং ট্রান্সফার হওয়ার পরে সে তো সেখানে যায়। এবার এরমভাবে সে চলছে, একা যাতায়াত করছে, করতে করতে একদিন হয়েছে কি, সে দেখলো যে তার যে সেই বন্ধু এরকম যাচ্ছে। আর আরেকটা কথা, আমার দুজনের নামটা বলা হয়নি, আমি ধরে নিচ্ছি একজন ভূপেন্দ্র, একজন মনীষ। নামটা আমাকে বলেছিল, কি একজনের নাম বলতে পেরেছিল, একজনের নাম বলতে পারেনি। যাই হোক, মানে আমাকে যে গল্পটা বলেছে, তা সে তখন করলো কি, ওই তাকে আর কি দেখতে পেয়েছে রাস্তায় একদিন যাচ্ছে, যেতে যেতে ফেরত মানে অফিস ফেরতেই যাচ্ছেন, তখন দেখতে পেলো যে এরকম, আরে তুমি মনীষ না তুই? তখন বলছে হ্যাঁ হ্যাঁ তুই এখানে? বলছে আমি এরম ব্যাপার, এখানে আমার ট্রান্সফার হয়েছে, এই হয়েছে, তা আমি এখানে আছি। বলছে ও আচ্ছা, তা বলছে আচ্ছা তোকে কিরকম অন্যরকম লাগছে, তুই তো খুব ভালো ইয়ে করতিস, মানে তারপর বলছে না, আমি তারপরে ল পড়ার পরে আমি সব ছেড়ে দিয়ে জ্যোতিষ চর্চা করতাম। বলে ও আচ্ছা, বলে আমার খুব নাম ডাকও হয়েছিল, আমি খুব ভালো মানে অনেক লোক পেতাম, মানে আমার এরকম লোক আসতো আমার কাছে, অনেক দূর থেকেও আসতো, আমি এরকম জ্যোতিষ চর্চা করছিলাম। বলছে ও আচ্ছা, বলে এখানে আমি এরকম একটা বাড়ি কিনেছি, বাড়ি কিনে আমি আছি। তখন বলছে যে ঠিক আছে, বলে এখানে কেউ চেনে না তোর, আমার বাড়িতে একবার, বলে ঠিক আছে আমি তোর সঙ্গে দেখা করতে যাব। তো ও খুব একটা উৎসাহ দেখায়নি, মানে যে বললো যে ওখানে বন্ধুটির সঙ্গে দেখা হয়েছে, যে সে খুব একটা উৎসাহ দেখায়নি, কিন্তু ও ভাবলো যে যা হোক এতদিনের পুরনো বন্ধু, তাহলে যাই, মানে তার সঙ্গে একটু দেখা করি। এবার তাকে মোটামুটি গ্রামে না সবাই মধ্যে যারা থাকে মোটামুটি চেনাশোনাই থাকে, মানে প্রত্যেককে চেনে প্রায়, মানে চেনা লোক নেই এরকম একেবারে অচেনা এরকম গ্রামে খুব কম থাকতো আর কি, আগে অনেক বছর আগের কথা। তা একদিন ওকে সমস্ত হেল্প করতো, তারপরে ওকে অনেক কাজে অনেক জায়গা চেনাতো, এরকম একজন লোকের সঙ্গে যে আর কি ওই মানে গভর্নমেন্ট সার্ভিস পেয়েছিল তার আলাপ হয়, এবং তখন সে বলে এরকম একজন আছে, তার কাছে আমাকে নিয়ে যেতে পারো? তখন বলেছে যে আচ্ছা ঠিক আছে, আপনি যার কথা বলছেন সে কি এরকম তন্ত্র সাধনা করে? তা বলছি সেটা তো আমি জানি না, আমাকে তো বলেছিল যে পরে আমার সঙ্গে যখন দেখা হলো এখানে এসে সে জ্যোতিষ চর্চা করে, কিন্তু তন্ত্র সাধনা করে কিন্তু তো আমি জানি না। তখন বলেছে যে ঠিক আছে আমি নিয়ে যাব। তারপরে একদিন এরকম ঠিক করে ওরা ঠিক বিকেল নাগাদ ওরা খুঁজতে যায়, কিন্তু সেটা দেখে যে এত বিশাল বাড়ি, মানে এত বড় বাড়ি, কিন্তু মানে চারদিকে কিরকম একটা মানে অন্ধকার স্যাঁতস্যাঁতে, আর মানে মনে হয় যেন কেউ বাস করে না, অনেক বছর কেউ বাস করে না এরকম। তখন সে বাড়িতে দরজার দেখছে, ঢুকবে বলে ধাক্কা দিচ্ছে, কিচ্ছু নেই, দরজা ধাক্কা দিচ্ছে। অনেকক্ষণ দরজা ধাক্কা দেওয়ার পর আওয়াজ এলো কে? তখন ও বলল যে আমি এরকম মনীষ। তখন বলছে ও আচ্ছা আয়। তখন দরজাটা মানে কিরম ভাবে যেন খুলে গেল, দরজাটা খুলে গেল একটা আওয়াজ করে, বেশ বড় আওয়াজ করে একটা খুলে গেল, মনে যেন খুব বেশি যে খোলা দরজা বন্ধ করা হয় তা না, দরজাটা খুলে গেল। তারপরে ওই তার সাথে তারা ঢুকে দেখছে যে মানে দামি দামি সমস্ত আসবাবপত্রে ভর্তি, সমস্ত মানে রাজকীয় আসবাবপত্র, সে মানে প্রচুর সুন্দর, কিন্তু প্রতিটা জিনিসের উপরে মোটা করে ধুলো জমে আছে, একদম এরকম অবস্থা, মানে একদম মানে একটুখানি চাপা দিলেই মনে হচ্ছে ধুলো উঠবে এরকম অবস্থা। ওরা হচ্ছে বাবা এরকম অবস্থা কেন? মনীষ তখন নাক চাপা দিয়ে এগোচ্ছে। এবার ওকে একটা সিঁড়িতে নিয়ে গেল, সিঁড়িতে উঠে বলছে আয় ওপরে, বলে ওপর থেকে কে যেন বলছে, চারিদিকে মোটামুটি অন্ধকার, খুব টিম করে একটা জায়গায় আলো জ্বলছে এরকম। উপরে উঠে গেছে, উঠে গিয়ে তারপরে যেই একটা ঘরেরও দরজা বন্ধ, বেশিরভাগ ঘরের দরজা বন্ধ, একটা ঘরে থেকে সামান্য টিমটিমে আলো দেখা যাচ্ছে। সেইখানে গিয়ে ওরা যেই দাঁড়িয়েছে তখন বলছে আয় ভেতরে। ওরা ভেতরে গিয়ে মানে অবাক হয়ে গেছে, বলছি এইভাবে মানে একটা মানুষ থাকতে পারে? মানে চতুর্দিকে মানে
অগোছালো, মানে স্তূপ হয়ে আছে কোনো জায়গায়, অনেক দিনের অনেক আবর্জনা সমস্ত যেন ছড়িয়ে রয়েছে। আর সেইখানে ওর যে বন্ধু ছিল, সে মোটামুটি শিক্ষিত একজন বন্ধু, মানে মানুষ, সে মানে বলে একদম যেন মনে হচ্ছে ওর ওই জামা কাপড় জীবনে ধোয়া হয় না, মানে এমন জামা কাপড় পরে আছে, মানে এরকম অবস্থা, মানে প্রচন্ড খারাপ অবস্থা চতুর্দিকে। মানে ওরা বসার জায়গা তো দূরের কথা, ওরা দাঁড়াবার জায়গা পাচ্ছে না, এরকম অবস্থা। তখন বললো এখানেই একটু কষ্ট করে বস। তখন বলছে তুই এসব কি করছিস? তখন বলছে বলবো, সব বলবো, তোরা বস, বল তুই কি জানতে চাস। তো বলছে যে তুই আমার এগুলো আমার সম্বন্ধে বল, তুই জ্যোতিষ চর্চা করছিস শুনলাম, তুই আমার সম্বন্ধে বল। তখন একটা কিরম ম্লান একটা হাসি দিল। তা বলছে যে দাঁড়া, সবে তো এলি, এত তাড়াতাড়ি দাঁড়া না, কথা কিছু বলি। বলছে তুই এখানে কবে এলি, তোর কি ব্যাপার, তুই কি আর কিছু করছিস না? বলছে দেখ, আমি জ্যোতিষ করে আমি খুব ভালো জ্যোতিষ চর্চা করতাম এবং অনেক লোক অনেক দূর দূর থেকে আমার কাছে আসতো। হ্যাঁ, তা সুতরাং সেই জন্য আমি এইখানে আমার একটা, আর আমার ছিল প্রচন্ড পুরনো বই পড়ার নেশা, পুরনো পুঁথি সমস্ত পড়ার নেশা, সেই জন্য আমি প্রচুর বই কিনেছি। সেইগুলো আমার ওইখানে কোথাও রাখার জায়গা নেই আমার ওই বাড়িতে, সেই জন্য আমি এখানে এসে উঠেছি, এখানে এই বড় বাড়িটাতে এসে উঠেছি, আমি নিজের মতো করে থাকি। বলে ঠিক আছে তুই থাকিস, কিন্তু বাড়ি ঘরের এরকম অবস্থা কেন, মানে এইরকম করে কেউ থাকতে পারে, এটাই তো আমি বুঝতে পারছি না। এটা তোর মতন মানুষ, সে এইরকম ভাবে কেন রয়েছে? তা ও তো ম্লান করে হাসছে একটু, বলে আর বহুদিন যাবত, আমার স্ত্রীও মারা গেছে, বহুদিন যাবত আমি কোনো কিছুতে হাত দিই না, কিচ্ছু করি না। বলে তোর দিন চলে কি করে, কি করে রান্না কি করে, খাস কি করে, এসব তো ও তো অনেক কৌতূহল, অনেক কিছু জিজ্ঞেস করছে, কিন্তু ও সেভাবে কোনো কিছুই বলছে না, ওই চলে যাচ্ছে এভাবে এভাবে করে বলছে, তা কিছুতেই বলছে না। তখন ওই ও বলছে যে তুই একদম চল আমরা নিচে গিয়ে বসি। এবার নিচে গিয়ে বসেছে, এবার বলছে আমি এবার তোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তবেই আমি যাব এখান থেকে, নালে আমি এভাবে যাবো। বলে তুই পারবি না, তুই অসুস্থ হয়ে পড়বি এখানে, মানে এত জার্ম, তুই এটা নাড়ালে সমস্ত মানে এত নোংরা হয়ে আছে, তুই এগুলো এসব ধারণা করতে পারবি, লোক দিয়ে এগুলো করতে পারলে করাসনি কেন তাহলে এতদিন? বলে যে না রে, আর হয়নি করানো। তো ও তো কিছুতেই ছাড়বে না, আমি কালকেই লোক নিয়ে আসছি, আমি এগুলো সব ঠিকঠাক করব, পরিষ্কার করব, এভাবে কখনো কোনো মানুষ থাকতে পারে না, তোর মাথাটাই খারাপ হয়ে গেছে। তা ও তো খালি ম্লান ভাবে হেসে বলছে তোর কি ব্যাপার, তুই আমাকে কষ্ট করে বল, এইভাবে মানুষ থাকে না। তখনও বলছে যে জানিস আসল কথা আমি তোকে বলছি, কারণ আমারও দিন ফুরিয়ে এসেছে, আমারও দিন ফুরিয়ে এসেছে, কারণ আমি বুঝতে পারছি। তখন বলছে কি সব বলছিস এসব? বলে হ্যাঁ আমি ঠিকই বলছি, আমারও দিন ফুরিয়ে এসেছে, তাই জন্য আমি মরার আগে তোকে সব বলে যেতে চাই, বলতে চাই। তখন বলছে হ্যাঁ বল। বলছে যে আমি এরকম জ্যোতিষ চর্চা করছিলাম, খুব করতে করতে নাম করেছিলাম, প্রচুর লোক আসতো, প্রচুর অর্থও আমার হয়েছিল, কিন্তু হঠাৎ আমার কিছুগুলো পুঁথি পড়ে আমি কিছু জিনিস পাই যেগুলো হচ্ছে প্রেত চর্চা সম্বন্ধে করে, মানে প্রেত চর্চার সমস্ত ভীষণভাবে একেবারে মানে শক্তিশালী সব মন্ত্র, মানে সেইগুলো ওই পুঁথিতে ছিল, এবং তাকে প্রেতকে বশ করা যায়, আবার একরকম পিশাচকে মানে বশ করা যায় এরকম আর কি। তা আমি সেটা করতে গিয়ে আমি নিজেই পিশাচের বশ হয়ে গেছি, কারণ এই সমস্ত ক্ষেত্রে মানে খুব সাধারণ মানুষ এইভাবে পারে না, এর জন্য প্রচন্ড কষ্ট ত্যাগ করতে হয়, প্রচন্ড দৃঢ় মন থাকতে হয়, শক্ত মন থাকতে হয়, এবং প্রচন্ড সাহস থাকতে হয়, আর মানে কোনো কিছু ভুল হলে চলবে না, ভীষণ সাংঘাতিক ব্যাপার এগুলো। তাই জন্য আমি সেটাতে আমি পারিনি, তাই জন্য আমি নিজেই পিশাচের হাতে চলে গেছি। আমাকেও আর বেশি দিন মনে হয় বাঁচিয়ে রাখবে না। বলছে তুই এইসব কি বলছিস, চল আমি তোকে নিয়ে যাব এখান থেকে, যে করেই হোক আমি তোকে নিয়ে যাব, তুই আজকেই চল। বলছে না না রে, আমি আজকে যাব না, আমার যে সমস্ত জিনিসপত্র আছে এইগুলো থেকে একটা ব্যবস্থা করতে হবে, এইগুলোকে আমি সব বিক্রি করে দিতে চাই, আমি আর এগুলো রাখতে চাই না, কি হবে, আমার তো কেউ নেই, তা আমি এগুলো সব বিক্রি করে দিতে চাই, আমি তারপর সব করে ঠোরে তবে আমি এই বাড়িটাকে বিক্রি করে দিয়ে একেবারে আমি এই বাড়িতেও আর থাকতে চাই না, তবে আমি চলে যাব, এত তাড়াতাড়ি সেটা সম্ভব না।
তো ও তো কিছুতেই শুনবে না, বলে তাহলে আজকে আমাদের বাড়িতে চল। বলে এইভাবে হয় না, আমি এখন কোথাও যেতে পারবো না, মানে আমি পুরো আমার অধীনে কিছু নেই এখন, আমি পিশাচের অধীনে হয়ে গেছি। তোরা ভাবতে পারবি না, তোরা বুঝতে পারবি না, বুঝতে পারছিস না বলে তোরা এটা বলছিস, আমি কিছুতেই এখন মুক্তি নেই আমার। আর যদি কোনো হয় তো এরকম কোনো আশ্রমে বা খুব মানে ভালো একজন কোনো তান্ত্রিক বা সাধু মহান কেউ, সে একমাত্র আমাকে যদি বাঁচাতে পারে তবেই হয়তো আমি মুক্তি পেতে পারি, কিন্তু তার আশা খুব কম। তা ও তো খুব মন খারাপ করে, ও তো কিছুই এলো না, কিছুতেই এলো না, মন খারাপ করে সেদিনের মতো চলে এলো ওরা। কিন্তু বাড়িতে এসেছে, বাড়িতে এসে ওরা খুব উসকুস করছে যে কি ব্যাপার, সত্যি এভাবে ওকে দেখবো আমি ভাবতে পারিনি, এত অর্থ ছিল ওর, এত জিনিস কিনেছে, পুরনো সমস্ত অ্যান্টিক জিনিস যেগুলো বলে এই সমস্ত কিনেছে, ও এইভাবে সুন্দর একটা জীবন যাপন করতে পারতো, কিন্তু কেন এইরকম অবস্থা ওর হলো, দেখে এত খারাপ লাগছে, পড়াশোনা জানা ছেলে, কেন এরকম হলো, এইসব ভাবছে কি করতে গেছিল বলে খুব ওরা দুজনে মন খারাপ করছে। বলছি ঠিক আছে, ও কালকে গিয়ে একদম জোর করে নিয়ে আসবো। হ্যাঁ, সকালবেলায় গিয়ে গুড ইভিনিং সুকল্যাণ বিশ্বাস, থ্যাংক ইউ আসার জন্য। আমি এই প্রথম এলাম মানে এই গ্রুপে প্রথম এলাম, আগে আমি বলেছি অন্য গ্রুপে, সেখানেও বিশালাক্ষী ছিল, তা এই গ্রুপে আমি মনে হয় আজকেই প্রথম এলাম। তারপরে সেই কি করলো, ওরা তারপরের দিন সকাল ঘুম মানে ভাঙেনি, 5টার সময় ওদের যে কাজ করতো, যে মানে যে দেখাশোনা করতো, সে এসে দৌড়তে খবর দেয় যে কি হয়েছে শুনেছেন, ওই তান্ত্রিক, ওই যে মানে যে ছিল তান্ত্রিক জ্যোতিষী যাই বলুক না কেন, সে যে ছিল, সে এরকম তাকে কে মেরে ফেলে সমস্ত জিনিসপত্র নিয়ে, তার প্রচুর গয়না অর্থ অনেক কিছু ভারী জিনিস তুলতে পারেনি, যা ছিল অর্থ টর্থ সব নিয়ে তাকে মেরে ফেলে চলে গেছে। এবার পুরা বলছে যে কি করে হলো, এটা তো হতে পারে না, কারণ উনি তো একেবারে ভীষণ সাবধানে থাকেন, দরজা টরজা বিকেল থেকেই বন্ধ করে রাখেন, কোনো সময়ই খোলেন না, ওই যে একটুখানি খাবার জল টল এইসব এনে দেয়, কিছু দিয়ে যায় খাবার টাবার, এইভাবেই চলতো। তারপরে তিনি আবার সমস্ত বন্ধ করে দিয়ে থাকতেন, উনি তো মানে বেরোতেনও না, এবং দরজা টরজা একদম বন্ধ থাকতো। এটা কি করে হলো এখন, তাহলে কি করে হলো, এতদিন হয়নি তো, তাহলে তার তো এতদিন সেটা হয়নি, তাহলে তো অনেক আগেই হতে পারতো, কি করে হলো। তা ওরা মনে করছে যে যেহেতু ও এটা থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করছিল, বড় কোনো সাধক বা কারোর কাছ থেকে গিয়ে মুক্তি পাওয়ার চেষ্টা করছিল, সেই জন্যই বোধহয় এটা পিশাচি ওকে থাকতে দিল না। এটা ওরা দুই বন্ধুরা মিলে মনে করলো, এবং প্রচন্ড খারাপ লাগলো ওদের যে আমরা সেদিন যদি জোর করে ওকে নিয়ে আসতাম, তবে জোর করে নিয়ে আসলেও আরো ক্ষতি হতো, কারণ ওকে পিশাচ ছাড়তো না, এটা তো এমন একটা জিনিস যে সে ছাড়তো না, এবং এই বিদ্যাটা খুবই ভয়ঙ্কর। সেজন্য সবসময় না জেনে শুনে আমরা না মানে যারা এগুলো চর্চা করতে চান বা করেন, তারা হয়তো নিজের লাইফ রিস্ক নিয়েই করেন, মানে বা তাদের হয়তো এটাতেই খুব উৎসাহ আর কি, কিন্তু এটা খুবই একটা খারাপ জিনিস। মানে মানে তারা একবার যদি বাগে পায়, তারা আর কখনোই ছাড়ে না। আর তাদেরকে বাগে পাওয়ার জন্য যে তাতে নাকি এমন শক্তি তৈরি হয় যাতে সে সবকিছু করতে পারে, মানে তার ইচ্ছা মতো সবকিছু চলবে, যেমন পিশাচ তার ইচ্ছা মতো কাজ করে দেবে যদি তাকে বসে আনতে পারত। কিন্তু উল্টোটা যদি হয়ে যায়, তাহলে আর তার থেকে বাঁচার উপায় থাকে না। সেটাই আর কি এই ঘটনাতে বোঝা গেছে। এই ঘটনাটা হয়েছিল একজন আমার কি বলবো খুব চেনা পরিচিত একজন, তার দাদুর কাকার ক্ষেত্রে, কাকার বন্ধু ছিলেন উনি, তার ক্ষেত্রে এই ঘটনাটা হয়েছিল। তাই আজও শুনি অনেকেই এগুলো চর্চা করে থাকেন, কিন্তু সাবধানে করা উচিত খুব, এবং যথেষ্ট শক্তিশালী হওয়া উচিত এই সমস্ত পিশাচদের সাথে চলার ক্ষেত্রে বা তাদের নিয়ে খেলার ক্ষেত্রে। মানে তাকে বসে আনা মানে তো একটা মানে এদিক ওদিক টানাটানি, হ্যাঁ, সুতরাং খুব সাবধানে এটাতে চলা উচিত আর কি।
এই ঘটনাটা আমি মানে শুনেছি। এটা তো খুবই মানে অনেক দিনের ঘটনা, অনেক পুরনো ঘটনা, কিন্তু এটা হয়েছিল। দুটো গল্প বলা হয়ে গেল, দুটো গল্প বলা হয়ে গেল। আমার চোখ মুখ দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে আমি খুব একটা সুস্থ নই। যাই হোক, তোমাদের কাছেই তো এসেছি, বন্ধুদের কাছে, তোমরা সেটা তো বুঝেই নেবে। আর তোমাদের কেমন লাগছে বলো, দুটো গল্প বললাম। হ্যাঁ, একদমই করা উচিত নয় এগুলো। এগুলো করে যে মানুষ কি পায় আমি জানি না। এই যে পুরো সবাইকে ছেড়ে একা হয়ে যাওয়া এবং সেই সবের দিকে সমস্ত কিছু ছেড়ে দেওয়া, নিজের জীবন বাজি রাখা, আমি জানি না। এগুলোতে হয়তো এক এক ধরনের মানুষের এক এক দিকে তো উৎসাহ বা ইন্টারেস্ট থাকে, হয়তো তারাই বলতে পারবেন কেন এইসব করে। মানে এগুলো শুনেও খুব খারাপ লেগেছিল। এগুলো করা একেবারেই উচিত না। তার থেকে আমার মনে হয় ঈশ্বরকে ডাকা অনেক সোজা। সে তোমাকে হয়তো দেখা দেবে না, তুমি তার বশ করার কথা তো ভাবেই যায় না। ঈশ্বর যদি তোমাকে দয়া করেন, মঙ্গল করেন, সেটাই অনেক পাওয়া আমাদের কাছে, এটাই ভাবা উচিত। হ্যাঁ, সত্যি তাই। ওঝার মরণ সাপের হাতে আর তান্ত্রিকের মরণ ভূতের হাতে, সত্যিই তাই। হ্যাঁ, গুড ইভিনিং বিশালাক্ষী। আমি এসে গেছি, এসে দুটো গল্প বলে ফেললাম, এবং সবই এগুলো শোনা আর কি। আমার পরিচিতদের থেকেই আমি এগুলো শুনেছি। আমি এতদিন ওয়েট করেছি যে আমি একটু খুব একটা ব্যস্ত ছিলাম, শরীরটাও খুব একটা ভালো ছিল না। অনেকদিনই বলেছি যে আসার আমার ইচ্ছা খুবই আছে, কিন্তু আমি এখনো নিশ্চয়ই দেখে আমায় বুঝতে পারছো যে আমি খুব একটা যে ভালো আছি তা না, সুস্থ আছি না। দেরি হয়ে গেছে তো কি আছে, ইন্দ্রাণী তুমি এসেছো এটাই বেশি। আমাকে কেউ সময় দিলে আমার কাছে মনে হয় এটাই অনেক আমার পাবো। এই যে এইটুকু সময় দিয়ে শুনছো, এসেছো, এটাই তো অনেক কিছু। আমি লাইভে এসেছি, তোমরা যে আছো, এটাই অনেক। এখন শুনতে না পারলে পরে শুনে নেবে, ঠিক আছে? কিচ্ছু মিস করনি না, গল্পগুলো শুনে নিও তুমি। এবার আরেকটা বলি, হচ্ছে এটা হচ্ছে এটা একটু ভগবানের কথা বলি। সেটা হচ্ছে একজন দুই চারজন বন্ধু মিলে গেছে। এটাও বহুকাল আগের কথা, মানে এখনকার যে বেনারস, তখনকার বেনারস এরকম ছিল না। মানে সেই ট্রেন, মানে গরুর গাড়ির মতো ট্রেন যেত, আর ফার্স্ট ক্লাসের অবস্থাও খুবই খারাপ ছিল। মানে আমাকে যেটা বলেছে আর কি, আমি শুনেছি। মানে ফার্স্ট ক্লাস ওই নামেই শুনতে, ওইটাই তবু একটু উপযোগী ছিল মানে যাওয়ার মতন। আর সবগুলোতে কিভাবে যেত মানুষ, যারা গেছে তারাই জানে। হ্যাঁ গো, আমার আসার আমার খুব ভালো লাগে এগুলো। আমি গান টানও দিই মাঝে মাঝে, তোমরা কেউ কি শোনো কি না শোনো আমি জানি না, আমার খুব ভালো লাগে। আমি গান টানও দিই মাঝে মাঝে, ওটাকে বেশি ভালোবাসি, যেটা আমি বলতে কোনো দ্বিধা নেই। আমি গানকে খুব ভালোবাসি, আর সেই জন্য আমি মাঝে মাঝে গান দিই, একেবারে না দিয়ে থাকতে পারি না, কিন্তু প্র্যাকটিসটাই হয় কম এখন। হ্যাঁ, সুস্থ হয়ে যাই বলো তাড়াতাড়ি। আচ্ছা, এবার আরেকটা যেটা বলছিলাম ঠাকুরের কথা, কয়েকজন মিলে গেছি, তো বলছিলাম যেটা কাশির তখন ট্রেনের অবস্থা মানে খুব খারাপ ছিল। ধরো এখন থেকে কত বলবো, ধরো 70-80 বছর আগে, কি আরো বেশি, ধরো মানে আরো বেশি, এরকম 90 বছর আগে এরকমের কথা বলছি। তা তখন তারা কাশি গিয়েছিল, এবং কাশি থেকে তারা বলেছিল যে রাত্রে ট্রেনে ফিরবে। তারা ওই বেনারস এক্সপ্রেসেই তোরা ফিরছিল বোধহয়। তখন মানে ফার্স্ট ক্লাসেই টিকিটটা কেটেছিল, কিন্তু সেটাতেও মানে খুব বাজে অবস্থা। সেটা যা গল্প আমাকে যা বলেছে, খুব বাজে অবস্থা। তো যাই হোক, তারা ওই পান্ডার কাছ থেকে চেয়ে, তারা বেনারস গিয়েছিল, তারা পান্ডার কাছ থেকে চেয়ে বলেছে আমাদের একটু প্রসাদের ব্যবস্থা করে দাও, আমরা একটু প্রসাদ খেয়ে নেব রাত্রে। আর কোথায় ট্রেন থামবে কি থামবে না, কোন জায়গায় দাঁড়াবে,
তখন তো এরকম অবস্থা, এত তো সব লাইটিং ফাইটিং, এত সুন্দর স্টেশন, এসব কিছুই ছিল না তখন। মানে সবকিছুই সবাই জানো, পড়ে বা ছবি দেখে সবই বোঝো পুরনো কলকাতা কেমন ছিল। যাই হোক, পুরনো দেশ আমাদের কেমন ছিল, পুরনো পশ্চিমবঙ্গ। হ্যাঁ, যাই হোক, যে কি ছিল তা পুরনো মানুষরা বলে গেছেন কিছু, তার থেকেই আমরা জানতে পারি, ছবি আছে কিছু দেখতে পারি। যাই হোক, তা আসছে এবার ওরা খাওয়ার পরে ওদের মনে হচ্ছে আর পারছে না খেতে, মানে এতটাই বেশি হয়ে গেছে যে ওরা খেতে পারছে না। তখন বলছে কি করি, পোশাকটা তো ফেলে দেওয়াটাও ঠিক না, পোশাক ফেলে দেবো কেন, কি করি বলতো। তখন বলছে যে সবাই ওরা 3-4 জন মিলে বলছে যে দেখি কোনো একটা স্টেশনে ট্রেনটা দাঁড়ালে দেখবো, যদি কাউকে পাই কোনো সেরকম লোক তাকে দিয়ে দেবো, ভিখারি টিকেরি টাইপের লোক তাকে দিয়ে দেবো। তা ওরা তো দেখছে ট্রেনে কোথাও বলছে বাবা এই জায়গায় কে আসবে রে, কিন্তু কোনো লোকজন দেখতে পাচ্ছি না, ওরা জানলা দিয়ে যা দেখছে। বলে তখন বলছে দেখি তো দরজাটা খুলে যে কাউকে দেখতে পাই কিনা। তখন একজন বন্ধু তার প্রসাদটা নিয়ে দরজাটা খুলতে না খুলতেই দেখে একজন সাধু, মানে এরম জটাধারী সাধু, সে দাঁড়িয়ে আছে। তো প্রচন্ড মানে একটা ধাক্কা খেয়েছে, চমকে গেছে, প্রচন্ড চমকে গেছে। চমকে যাওয়াতে বলছে তাও সামলে নিয়ে বলছে যে আপনি কি এরকম আমাদের একটু প্রসাদ খাবার বেশি আছে, আপনি কি একটু প্রসাদ লেগা, মানে হিন্দিতেই বলছে। তখন বলেছে যে হ্যাঁ, মাথা নাড়িয়েছে, তখন তাকে দিয়েছে প্রসাদটা। তারপরে তো দরজা বন্ধ করে এসেছে। তখন হঠাৎ বন্ধুদের বলছে আচ্ছা বলতো, এইখানে তো কোনো লোকজন দেখলাম না, কাউকে দেখলাম না, এদিক ওদিক তো শুনশান, মানে এখানে কোনো বাড়িঘর তো স্টেশনের পাশে নেই, কিছু ঝুপড়ি ঝুপড়ি অন্ধকার হয়ে আছে, তাও মানে কোনো লোকই এখানে নেই। তো কি করে উনি এলেন বলতো, উনি কি ট্রেনে উঠতে এসেছিলেন না কি? তো উনি গেলেন, দেখি তো উনি কোথায় গেলেন, এখন নিশ্চয়ই হেঁটে কিছু দূর এগিয়ে গেছে। তখন ও দরজাটা খুলে আবার এদিক ওদিক দেখছে, এদিক ওদিক দেখছে, কারণ যে প্ল্যাটফর্মে ওর ট্রেনটা দাঁড়িয়েছিল সেই দরজা দিয়ে খুলেছে। সে তো জানে যে ও তো রাস্তা ট্রেন ক্রস করে এপাশে চলে আসতে পারবে না, তো ও ওই দিকেই এপাশ দেখছি যত দূর যায়, এপাশ দেখছি যত দূর যায়, কিন্তু কোনো দিকেই দেখতে পাচ্ছে না। সাধু গেল কোথায়, বলে আমি প্রসাদটা দিলাম, সাধু গেল কোথায়? তো কিছুতেই আর সাধুকে খুঁজে পেল না। তখন বললো দেখ, আমাদের সমস্যাটা শুনে মনে হয় বাবা ভোলানাথই সমাধান করে দিয়ে গেলেন, কারণ আমরা প্রসাদটা তো ফেলে দিতে পারছিলাম না, প্রসাদ ফেলে দেবো এটা ভাবছিলাম, তারপরে কুকুরে খাবে, কি হবে, বা কোথাও পায়ে ফেরে পড়বে কারো, খুব অন্যায় না, এটা তো পাপ। তা সেই জন্য আমরা ফেলতে পারছিলাম না। তাই জন্য উনি আমাদের পরম মহাদেব, তিনি এসে আমাদের উদ্ধার করে দিয়ে গেলেন, আমাদের সমস্যার সমাধান করে দিয়ে গেলেন। এটা একটা ঠাকুরের গল্প বললাম। মানে আমরা ভাবি বোধহয় যে উনি আমাদের ডাক শোনেন না, উনি আমাদের দুঃখ বোঝেন না, সমস্যা বোঝেন না, কিন্তু উনি যে আছেন এইটা উনি এইভাবে অনেকভাবে অনেক বারবারই উনি অনেকের কাছেই প্রমাণ দেন যে তোদের চিন্তা নেই, সবকিছুর মধ্যেই আমি আছি এবং তোরা ঠিকঠাক পথে চল, তাহলে তোদের আমি রক্ষা করব। এখন হয়তো আমরা ভাবতে পারি আমরা তো ঠিকঠাক পথেই চলছি, তাহলে কেন আমাদের এত কষ্ট, বা কেন আমার এই সমস্যাটা হয়েছে, এখন পূর্বজন্ম বলেও কিছু আছে, তো সুতরাং তার ফল তো আমাদের ভোগ করতেই হবে। তবে এটা আমরা সবাই জানি, আমরা মনে করি যে ঠাকুরের নাম করে থাকলে, সৎ পথে থাকলে হয়তো কষ্টটা কিছু কম হয়। যেই পাপের ফলটা আমার লেখা আছে কপালে, আমার ভাগ্যে লেখা আছে, সেই পাপের যে আঘাতটা সেটা যেন কিছুটা অনেকটা কম হয়, আমার মনে হয় অনেকটা কমে যায়। এরকম কিন্তু আমি দেখেছি, কেন আমার এরকম লেখা ভাগ্যে অনেক সময় থাকে, মানে আমার ইয়েতেও আমি পড়ি তো আমি এগুলো, তা যে এরকম আছে যে আগুন থেকে ভয়, অমুক তমুক, এরকম একটা সমস্যা। এরকম তা হঠাৎ আমি একদিন দেখলাম একটু ছ্যাঁকা গেলাম হাতে তা সেরকম আমার মনে হয় ঈশ্বরের প্রতি যদি আমরা অনুরক্ত থাকি বা তাকে মাথায় করে রাখি, তাহলে তিনি আমাদের যে পাপের যে ফলটা সেটা আমাদের তো পেতেই হবে, সেই জন্যই আমরা পৃথিবীতে এসেছি। কিন্তু কিছুটা অনেকটাই উনি কিন্তু কমিয়ে দিতে পারেন, এই আর কি।
না, এই যে যেমন হঠাৎ করে সাধু চলে এলেন, ওটা তো বাবা ভোলানাথ ছাড়া আর কেউ না, এটা বোঝাই যাচ্ছে। ওইখানে কোনো মানুষ আবার হঠাৎ ভ্যানিশও হয়ে গেলেন, সুতরাং ওদেরও দেখিয়ে বুঝিয়ে দিয়ে গেল যে আমি আছি, তোদের চিন্তা নেই। তা বলে আমি আছি বলে, আমাকে দেখেছিস বলে তোরা সাপের পাঁচপা দেখবি, তা নয়। তোদের করে করে খেতে হবে, তোদের কর্মফল তোদের ভোগ করতে হবে, কিন্তু আমিও আছি, তোরা যদি ভালো থাকিস আমিও তোদের ভালো রাখবো। এই হচ্ছে ব্যাপার। এরকম অনেক ইয়ে আছে, মানে যেটা আমরা ঠাকুরের কথা আমরা মনে করি যে অভিমান করি, কিন্তু সত্যি তাই, ঠাকুর আমাদের বা ভগবান আমাদের সঙ্গে থাকেন। তিনি মানে কি করে এত শক্তি পান, এত কোটি কোটি লোকের সবকিছু ওনার কিভাবে গোচরে থাকে, এটাই আমার কাছে আরো বেশি আশ্চর্যের লাগে। এটা একটা ঠাকুরের কথা হলো। এবার একটা কথা, আরেকটা গল্প বলি। সেটা গল্প মানে সেটাও মানে একজনের ঘটনা। সেটা হচ্ছে প্রায় আজ থেকে তাও অনেক বছর আগের কথা, 100 বছর হয়নি, তার পরে সে তখনকার ঘটনা। সেটা হচ্ছে যে একজন, আগে তো এরকমই ছিল, মানে প্রচন্ড গ্রামগঞ্জ ছিল, জলাজমি ছিল, আর পুকুর খাল বিল চারিধারে ছিল, এরকমই ছিল। তা তখন এত বছর আগে তো মানে তখন তো ছিলই। আর এইভাবে একজন অনেক রাত হয়ে যায়, একবার নিমন্ত্রিত বাড়িতে গিয়েছিলেন, অনেক রাত হয়ে যায়। তখন উনি ভাবছেন যে একটু শর্ট রাস্তা ধরি, তাহলে ভালো হবে। তখন মানে ট্রেনের লাইন ধরে উনি যাচ্ছেন, একটু ভয়ও করছে, কিন্তু তিনি খুবই সাহসী, এবং আগেকার লোকেরা বেশিরভাগই সাহসী ছিলেন। তাহলে ওভাবে কেউ থাকতে থাকতে তাদের সাহসও বেড়ে গেছিল, অভ্যাসও হয়ে গেছিল। তা তখন যাচ্ছেন, রেল লাইন ধরে ধরে যাচ্ছেন। সুদূর যাওয়ার পর ওনার মনে হলো নাকে কিরকম একটা গন্ধ আসছে। তো উনি ভাবলেন রেল লাইনের ধারে তো কত কিছু থাকে, কত কিছু মরে পড়ে থাকে, এইসব গন্ধ হবে। তো উনি হাঁটছেন, হাঁটতে হাঁটতে মনে হয় যেন পেছনে কেউ আসছে। তখন চিন্তা করো, আমি তো এখন ভাবতেই পারি না, আমি যা ভীতু, আমি তো ভাবতেই পারি না। আমার তো মনে হয় আমি ওখানেই মানে আমি ওভাবে প্রথম কথা যাবই না। তারপরে হতো ওরকম দেখে আমি চিৎকার চেঁচামেচি করে দৌড় লাগাবো, কোন দিকে দৌড়াবো ঠিক না, আমি ওইভাবে তো কোনোদিন প্রথম কথাই যাবই না। যাই হোক, ওনারা কতটা সাহসী ছিল তাই ভাবি এখন, যে কতটা সাহসী ছিল আগেকার লোকেরা। যাই হোক, যাচ্ছে, তার এরকম গন্ধ পাচ্ছে, তারপর ভাবছে কে আসছে পেছনে, অথচ কেউ নেই সারা রেল লাইন জুড়ে। আর আগের রেল মানে সবাই জানি আমরা যে খুব অনেক অনেক দেরি করে করে এক একটা ট্রেন থাকতো, এবং মানে যখন যেত কাঁপিয়ে দিয়ে চলে যেত, মানে এমন অবস্থা, এত আওয়াজ, এত ইয়ে। আর লোকজন তো প্রায় রেল লাইনের ধারে কারো থাকার কথাই না, তো রেল লাইনের ধারে থাকবে কেন। তো যাই হোক, সেই বুঝে জেনে উনি রেল লাইনের ওপর দিয়েও যাচ্ছেন। উনি ভাবছেন যে রেলের আওয়াজ দেখলে বা দূর থেকে পেছন ফিরে যদি রেলের ইয়ে দেখতে পাই ট্রেনের, তাহলে আমি সরে যাব, মানে যেদিক থেকে ট্রেন আসবে তার উল্টো দিকে সরে যাব। এভাবে উনি হাঁটছেন, কিন্তু দেখছেন একজন কেউ যেন পেছনে পেছনে যাচ্ছে। হ্যাঁ, তনু হাসছো কেন গো? অনেক সাধকও জানতে পারেন যোগ বলে। কি জানতে পারেন? আচ্ছা ঠিক আছে, আমি সব পরে দেখবো।
বুঝতে পারছি না তো। মিউট হয়ে গেলাম কি করে? আমি তো কোনো হাতই দিইনি, আমি তো হাতই দিইনি, কি করে মিউট হয়ে গেলাম? আমি তো এমনি বসে বলেই যাচ্ছি, কি করব বলো? এবার ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কেন সাউন্ড অফ হয়ে গেছিল জানি না। আচ্ছা ঠিক আছে, তাহলে বলছি যে এতক্ষণ কিছু শোনোনি তাহলে? ওই যে ট্রেনের লাইন দিয়ে, মানে বন্ধুর বাড়ি থেকে খেয়ে দিয়ে ফেরার পথে ওই ট্রেন লাইন ধরে যে হাঁটছেন আর কি, মানে ট্রেনের একটা মিস করেছেন এবং পরের ট্রেন কখন আসবে কোনো ঠিক নেই। আগেকার কথা বুঝতেই পারছো, আগেকার মানে বেশ আগেকার, মানে 80, 90, 100 বছর আগেকার কথা আর কি। আমি ঠিক একেবারে এটা বলতে পারবো না ঠিক, এরকম বছর, এত দূর আগের কথা। তা সুতরাং তখন মানে ট্রেন, মানে একবার ট্রেন চলে গেলে যে কখন আসবে তার কোনো ঠিক থাকে না, তার জন্য উনি হাঁটছিলেন, ট্রেনের লাইন ধরে উনি হাঁটছিলেন। তারপরে যেতে যেতে উনি, বললাম না, উনি কিরম একটা গন্ধ পাচ্ছিলেন, কেমন একটা লাগছিল যে গন্ধ পাচ্ছি কেমন একটা। যাই হোক, উনি তো ট্রেনে তো লাইনে ওরকম হতেই পারে, সবাই আমরা জানি যে কেন গন্ধ আসে। এবার হঠাৎ মনে হলো তার পেছনে পেছনে কেউ আসছে। আমি একটু আরেকবার শর্টে বলে দিচ্ছি কারণ তোমরা অনেকে শুনতে পাওনি হয়তো। হঠাৎ মনে হলো পেছনে পেছনে কেউ আসছে, তা ও তারপর পেছনে তাকিয়েছে, উনি তাকিয়েছেন আর কি। তারপরে তাকাতেও কাউকে কিছু দেখতে পাইনি। আচ্ছা, তারপরে হচ্ছে এরকম আসছে, পেছনে পেছনে কেউ আসছে এরকম মনে হলো, একদম অন্ধকার, একদম অন্ধকার। আর তখনকার দিনের যে ট্রেনের যে ওই লাইট, ওই মানে ল্যাম্প পোস্ট গুলো ছিল, সেগুলো ভীষণ টিমটিমে আলো থাকতো। অনেক বছর আগেকার কথা বলছি, মানে ভীষণই টিমটিমে আলো থাকতো। আর রাত্রে তো কোনো কথাই নেই, কিছুই দেখা যেত না, কোনো মানুষ সহজে কেউ ওখান দিয়ে হাঁটতো না, মানে ট্রেন লাইন দিয়ে কেউ হাঁটতো না আর কি, হেঁটে যেত না। যাই হোক, তা এরকম ব্যাপার। তা এবার উনি শুনতে পাচ্ছেন পেছনে কে একটা হেঁটে হেঁটে আসছে, তাই জন্য ওর মনে হলো যে কি জানি পেছনে কেউ কে আসছে। তারপরে পেছনে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পাননি, কাউকে দেখতে পাননি। তারপরে উনি ভাবছেন কি ব্যাপার, একটু ভয় লাগলো, কিন্তু উনি জানেন যে ট্রেন লাইনে অনেক কিছু থাকে, উনি কিন্তু জেনে শুনেই হাঁটছেন, জেনে শুনেই হাঁটছেন। তা উনি বুঝতেও পারছেন যে কেউ একটা পেছনে আসছে। যাই হোক, তারপরে উনি হাঁটতে 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 যাচ্ছেন, তবু তিনি ছাড়ছেন না। তিনি কোথায় যাবেন, আগে দৌড়বে না পেছনে দৌড়বে, কিছু তো করার নেই না, ট্রেন লাইন ধরে যখন হাঁটছে। তখন হঠাৎ দেখে, হঠাৎ একটা বিশাল জোর ঝটকা এলো এবং ঝটকা এসে ট্রেন থেকে মানে পাশের ট্র্যাকে ফেলে দিয়েছে, একদম তাকে, মানে পাশের ইয়েতে ফেলে দিয়েছে। আর সে ভাবলে কি করে হলো এটা, আমি হাঁটছি, এবার হঠাৎ ধাক্কাটা কে দিল। হ্যাঁ, তখন সে পাশের ইয়েতে পড়ে গেছে আর দেখলো সেই লাইন দিয়ে সাঁ করে একটা ট্রেন মানে এসে গেছে, মানে পাস করছে, আর উনি পাশের লাইনে পাশে ছিটকে দূরে পড়ে আছেন। আর একটা ট্রেন একদম মানে প্রচুর জোরে যেভাবে ট্রেন যায় সেভাবেই একটা ট্রেন পাস করছে, পাস করে গেল। তারপরে তো উনি আবার উঠলেন, কিন্তু উনি এখনো তারপরে বুঝতে পারেননি যে কি করে আমাকে এই ঝটকাটা কে দিল। যেন মনে হলো কেউ একটা এসে তাকে জোরে ঠেলে ফেলে দিল, তাকে জোরে ফেলে ফেলে দিল। কিন্তু ও বলছে যে উনি বলছেন যে আমি তো বারবার পেছনে তাকাচ্ছি, বারবার পেছনে তাকাচ্ছি, আমি তো বুঝতে পারতাম ট্রেন এলে। আর তাছাড়া ট্রেন এখন আসার কথা না, কোন ট্রেনই বা আসবে এখন, মানে তখন তো ট্রেনের সংখ্যা অনেক কম ছিল, মোটামুটি লোকে জানতো কোন ট্রেন কখন কি যায়, যারা বিশেষ করে ট্রেন লাইন নিয়ে যাতায়াত করতেন। তা এরকম অবস্থা, ছোটকা মেরে একদম ফেলে দিল। তারপরে উনি হাত পা অনেক জায়গায় ছুটে গেল, হাঁটু ফাটু পা ফা ব্যথা পেলেন, কিন্তু উনি প্রাণে বেঁচে গেলেন। তাহলে মানে যে পেছনে পেছনে আসছিল নিশ্চয়ই কোনো অশরীরী, এবং তিনি ভালো অশরীরী। যেমন খারাপ আত্মা কিছু থাকে, সেরকম ভালো আত্মাও থাকে। সে তাকে এইভাবেই বাঁচিয়ে দিল, মানে এত মানে জোরে ওকে ফেলে দিল, ওরকম ভাবে জোরে হঠাৎ না ফেলে দিলে উনি আর সেদিন থাকতেন না, উনি আর সেদিন বাঁচতেন না। তাই ভালো আত্মাও অনেক আছে। এরকম ব্যাপার একটা ঘটেছিল এবং এটা একদমই সত্যি ঘটনা।
তাই আমরা সবসময় আত্মামনি ভয় পাই। এগুলো ঠিক না আর কি, মানে আমাদের ভয়টা সবসময় করাটা অতটা উচিত। হ্যাঁ, ভয়ের জায়গায় ভয় পেতেই হবে, কিন্তু সব জায়গায় ভয় পাওয়া উচিত। কিন্তু আমি কিন্তু বলছি না কখনোই যে ট্রেন লাইন ধরে কাউকে, আর কেউ যায়ও না এখন। আগেকার লোকেরা যেত, কিন্তু এখন কেউ যায় না। জানি না এখন বিশেষ প্রয়োজন না হলে ট্রেন বন্ধ হয়ে গেল হঠাৎ রাস্তায়, হঠাৎ মাঝপথে, তখন হয়তো হাঁটতে লাগে। আমি জানি না, তখন হয়তো দল বেঁধে অনেক লোক যায়, কিন্তু শুধু শুধু কেউ ট্রেন লাইন দিয়ে হেঁটে এখন যাবে না। মানে এখন অনেক ট্রান্সপোর্ট হয়ে গেছে, এখন অনেকভাবে মানুষ যাতায়াত করতে পারে। এই হচ্ছে ব্যাপার। কতগুলো গল্প বললাম বলো? 3টে না 4টে? কতগুলো বললাম? নিজের একেবারে নিজের ঘটনাও তো কিছু বলেছি, আমাদের একদম কাছের আত্মীয় এবং আমাদের বাড়িরও কিছু ঘটনা এবং আমার কাছের আত্মীয়র ঘটনাও কিছু বলেছি, সেগুলোও তো বলেছি। আবার সময় পেলে নিশ্চয়ই আমি আসবো, এসে আবার বলবো। মানে আমি চাই আর কি সবাই নিজে থেকে মানে ঘটনাগুলো বলুক। মানে আরেকটা ঘটনা বলে দিই, একটু সময় আছে, আরেকটা ঘটনা বলি। আমি ওই জন্য না ভাবি, মানে যে একদম যারা সচক্ষে এগুলো প্রমাণ পেয়েছে, অনুভব করেছে, আমার সেই ঘটনাগুলো শুনতে বেশি ভালো লাগে। তা সেই জন্য আমি ওই অপেক্ষায় বসে থাকি যে কার কাছে শুনবো, যে তোমাদের অভিজ্ঞতাটা বলো। কোনো গল্প বলো না আমাকে, আমাকে অভিজ্ঞতা বলো। তা এরকম যাদের অভিজ্ঞতা পেয়েছি। আরেকটা হচ্ছে ডাউহিল সম্বন্ধে তোমরা সবাই জানো, সবাই জানে দার্জিলিংয়ের। এই ঘটনার কথা আর কোনো ইয়ে নেই, কিন্তু এটা ঘটেছে আমার ছেলের বন্ধুর সাথে। হ্যাঁ, এজন্য আমি বলছি, কারণ এই ঘটনাটা অনেকেই বলে, অনেকেই তাদের অনেক রকম অভিজ্ঞতা আছে। এটা আমি লাস্ট গল্প, এটা আমি বলিনি। সেটা হচ্ছে ডাউহিল, তারা একটু সাহসী বেশি, হ্যাঁ একটু সাহসী বেশি, আর ইয়ং সব বুঝতেই পারছো, তাদের ইয়ে বেশি, সাহস বেশি, রক্ত গরম বেশি। আর তারা ভেবেছে যাক বন্ধুরা মিলে যাবো, ও কোনো ব্যাপার না, চল একটুখানি দেখে আসি তো কেমন ব্যাপার। তা এরকম বন্ধুরা মিলে গেছে। তা সেখানে তো খুব মানে সন্ধ্যার পর থেকে বোধহয় আর খুব একটা কাউকে ঢুকতে দেয় না বা বেরোতে দেয় না, এরকম আমি একটা শুনেছি। আমি জানি না ঠিক সত্যি কি ব্যাপারটা। তা যাই হোক, তা সেইখানে ওরা যে সন্ধ্যাবেলা তো ওদের যথেষ্ট যা করার করেছে, আতিথেয়তা মানে ওখানে খুবই ভালো, সবই করেছে। এবার রাত্রে ওরা শুয়েছে মানে দুজন করে শুয়েছে। একটা ঘরে দুজন শুয়েছে, আর একটা ঘরে দুজন শুয়েছে। এর মধ্যে একজন দেখছে হঠাৎ রাত্রে দেখছে যে ঠান্ডাটা ছিল, ওরা জানে ওখানে ঠান্ডা হওয়ারই কথা। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা হওয়ারই কথা, তা ঠান্ডাটা তো থাকবেই। তা ওরা শুয়েছে, বলছে দেখ ঠান্ডাটা কেমন যেন বাড়ছে না। বলে হ্যাঁ রে, ঠান্ডাটা খুব বেড়ে যাচ্ছে। কি ব্যাপার বলতো, রাত বাড়ছে বলে ঠান্ডা বাড়ছে? বলছে যে হ্যাঁ, কিন্তু আমরা তো যথেষ্ট জামা কাপড় পরে গেছি, মোটা কম্বল নিয়েছি দুখানা করে, মানে মাথা পুরো সমস্ত মানে একদম ঢাকা, মাথা থেকে ইয়ে পর্যন্ত পা পর্যন্ত তো দেবেই, সবাই ওভাবেই রেডি হয়েই যায়। তো কিন্তু ব্যাপারটা কি, মানে এত ঠান্ডা লাগছে কেন? আমরা জানি এখানে ঠান্ডা লাগবে, আমরা সেভাবেই ইয়ে করে এসেছি, কিন্তু ঠান্ডাটা যেন আস্তে আস্তে বাড়ছে। এবার ওরা তার মধ্যে ঘুমাবার চেষ্টা করছে। বলছে রে কিরে, কিছুতে ঘুম আসছে না, এত ঠান্ডা লাগছে, ঘুম আসছে না। এবার এর মধ্যে করতে করতে এরকম 1:30 কি 2টোর সময় ওদের একটু চোখটা লেগে এসছে। আরেকজন এপাশ ওপাশ করছে, একজনের চোখটা লেগে এসছে। হঠাৎ সে সোজা হয়ে তাকিয়ে দেখে যে ফ্যানটা যেন এরম এরম করে নামছে আর উঠছে। ও তখন পাশে লোকে ওরে কিরে বলে ওকে ধাক্কা দিয়েছে। তখন বলছে কি হয়েছে? তখন বলছে এরকম হচ্ছে। বলছে কই না তো, দেখছি না তো এরকম, কোথায় হয়েছে? লাইট যার শিগগির দেখি। ওদের ডিম ছিল জ্বালানো, কিন্তু যাই হোক বলছে যে না সেরকম তো দেখছি না। তখন বলছে যাই হোক, তারপরে তার বাকি রাত ওদের ঘুম টুম উঠে গেছে। এই হচ্ছে অবস্থা, মানে ওখানে একদম ঘুমাতে পারেনি। আরেকজনের কথা, যেটা পাশের ঘরের ব্যাপার, সেটা হচ্ছে যে বলছে তুই ভুল দেখেছিস। তো আমার মনে হচ্ছে তুই ওটা ভুল দেখেছিস।
কিন্তু ঠান্ডাটা অস্বাভাবিক লেগেছে ওদের। বলেছে এইরকম ঠান্ডা হওয়ার এখানে কথা না, মানে এরকম ঠান্ডা হওয়ার কথা না। মাইনাস কত হয়ে গেছে কোনো ওরা বুঝতে পারছে না, মানে হাত পা যেন একেবারে জমে হয়ে গেছে। তাই বলছে যে এইটা অন্য কারণেই হয়েছে, এটা বোঝা যাচ্ছে। আর পাশের ঘরে যারা ছিল তারাও বলছে যে পর্দা ভারী ভারী পর্দা টাঙানো রয়েছে, সেই পর্দা যেন মাঝে মাঝে এরকম উঠছে হাওয়া। বলি এ কিরে বাবা, এই ঠান্ডার মধ্যে কোনো ফ্যান চলছে না, কেউ চালাবেও না, চলছে না, এর মধ্যে পর্দাটা কি উঠছে না? তখন বলছে হ্যাঁ একটু পর্দাটা তো নড়ছে। তখন বলছে কি করে পর্দাটা নড়ে বলতো? এ তো পর্দাটা নড়ার কথা না। আর এসি চালাবারও তো কোন এসব তখন প্রশ্ন নেই, ওগুলো তো মানে কেউ চালাবে না, যে এসি চালাবে ওখানে পাগলেও চালাবে না, তা ফ্যানও চলছে না, তাহলে কি করে এটা হচ্ছে? ভারী পর্দা এ করেছে। আর মনে হয়েছে ওদের খালি মানে যেন দম আটকে আসছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, মানে ওরা কিছুতে ঘুমোতে পারছে না। পাশের ঘরে যারা ছিল ওরা তো চ্যালেঞ্জ গিয়েছিল যে ওখানে থাকবে, মানে ঘুরে আসবে, তা ওরা গিয়ে এইরকম অবস্থা হয়েছে। মানে আমার ছেলের বন্ধু, হ্যাঁ 4জন গেছিল, তা ও কিছুতেই মানে ওদের আসছে না, মানে ঘুম আসছে না, মানে কিছুতে ঘুমাতে পারছে না। দেখছি পর্দা নড়ছে, কখনো ওরা লাইট জ্বালিয়ে বসে আছে, প্রচন্ড ঠান্ডা তো ওরাও পাচ্ছে। কিন্তু ওরা যেন বলেছে পরের দিন যখন ওরা বলেছে, তবে বিশেষ কিছু ওদের হয়নি, এইটুকু ওরা যা বলেছে হয়েছে, আর সেরকম কিছু হয়নি। আর কিন্তু ওই জিনিসটা ও দেখেছে যেন ফ্যানটা এরম করছে, আর ও তো বলছে কি রে বাবা এ কি করে হচ্ছে এটা। আর প্রচন্ড ঠান্ডা লেগেছিল। কিন্তু পাশের ঘরে ওরা বলছে না মোটামুটি ঠান্ডা ছিল, যেরকম ঠান্ডা হওয়ার কথা আমরা জানি বা ওরা আমাদের যা বলে দিয়েছে সেরকম ঠান্ডাই ছিল। কিন্তু ওর মানে পাশের ওদের ঘরটায় যেখানে ফ্যানটা ওইরকম করছিল, তাদের সাংঘাতিক ঠান্ডা লেগেছে, মানে মনে হচ্ছিল যেন জমে যাবে, নড়তে টড়তে পারছে না। তারপরে কোনো রকমে রাত কাটিয়ে চোখ ফোক কালি হয়ে গেছে, মানে ঘুম টুম হয়নি কিছু, এইরকম ব্যাপার। মানে ওরা একটা ঝোঁকের মাথাতেই গেছিল, তো এই অবধি শুনেছে, মানে আর সেরকম কিছু হয়নি। অনেকে আরো অনেক কিছু অভিজ্ঞতা হয়, এখন ওদের হয়তো সেরকম রাশি টাশি ভারী ছিল বা কিছু পড়া ছিল, সেসব কিছুর জন্য হয়তো বেশি কিছু হয়নি, কিন্তু এই জিনিসটা হয়েছে। মানে অস্বাভাবিক একটা ঠান্ডা, মাইনাসে চলে গেছে, সে কত মাইনাসে চলে গেছে জানি না। আর হচ্ছে ওই জিনিসটাও দেখেছে। আর পাশের ঘরে হচ্ছে ওই ভারী পর্দা নড়ছে, মানে অদ্ভুত ব্যাপার। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। হ্যাঁ হন্টেড জায়গা একদম। ওরা যে কি করে গেছে, মানে ইয়ং বলেই যেতে পেরেছে, ওদের মানে বলে না রক্ত গরম, সেই জন্যই গেছে। আমাকে নিয়ে গেলেও কেউ বললেও আমি যাব না, কারণ আমি এমনিই খুব ভীতু, আমি তো যাবই না। ওইভাবে যাওয়ার কি মানে বাবা, আমার ওরকম দরকার নেই, অত সাহসের দরকার নেই, পরীক্ষা দেওয়ার দরকার নেই, কোনো কিছু দরকার নেই। আমার একটুখানি বেরিয়ে আসতে পারলেই ভালো। কিন্তু বাবা হ্যাঁ এক রাতই যথেষ্ট, পরের দিনই নেমে এসছে ওরা, এক রাতই যথেষ্ট। ওখানে দার্জিলিং আমি গেছি অনেকবার, দাও এর কথা আমার মানে মাথাতেও আসেনি, আর আমি কোনোদিন যাবো না, এই হচ্ছে ব্যাপার। তাই তোমরা সবাই ভালো থেকো, আজকে এইটুকুই থাক। কেমন লাগলো জানিও সবাই। হ্যাঁ এরকম দুঃসাহস না করাই ভালো, সেটা ঠিকই, সব রকম ক্ষেত্রেই দুঃসাহস না করা ভালো। ওরা যে বেঁচে ফিরেছে এই যথেষ্ট, বেঁচে ফিরেছে। কিন্তু এই মানে সাহস প্রচন্ড ছিল একটা কথা, আমি শুনেছি যাদের প্রচন্ড সাহস থাকে তাদেরকে একটু লাগে আর কি, মানে তাদেরকে দমাতে একটু লাগে, মানে ভূতেদেরও একটু বোধহয় কষ্ট করতে হয়। এখন আরেকটা কথা, তারপরেও ওরা ভয় পেয়েছিল, এবং পরিবেশ খুব অন্যরকম ছিল, মানে সেই পরিবেশই একটা ভুতুড়ে পরিবেশ যাকে বলে, চতুর্দিকে কিছু নেই, পরিবেশটাই ভুতুড়ে। আমারও যাওয়ার ইচ্ছা নেই, আমাকে কেউ টেনে নিয়ে গেলে খরচ দিয়ে আর আদর করে নিয়ে গেলেও আমি যাব না। হ্যাঁ আরেকদিন আসবো, তোমরাও সবাই এসো। আমি কিন্তু শুনি, আমি যদি সময় পাই তাহলে তো আমি আসি, আর যদি সময় না পাই পরে আমি দেখি, আমার ভালোও লাগে দেখতে। তোমাদের সঙ্গে সময় কাটাতে পারলাম আজকে, আমার খুব ভালো দিনে। সবাইকে রথের শুভেচ্ছা,
ভালো দিনে সময় কাটালাম। গুড নাইট, সবাই ভালো থেকো। হ্যাঁ, শুভরাত্রি সবাইকে, ইন্দ্রাণী, গীতাদি, বিশালাক্ষী, সবাইকে, যাদের দেখতে পাচ্ছি, তনুদি, সবাইকে। ঠিক আছে, টাটা।